টেস্ট সিরিজের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। উইকেট দেখেই নির্ধারিত হবে টাইগারদের প্রথম টেস্ট স্কোয়াড। ব্যক্তিগত ঝামেলায় বিসিবি বিব্রত হলে নিষিদ্ধ হবেন অভিযুক্ত ক্রিকেটার। বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রেও নীতিমালা চূড়ান্ত করছে ক্রিকেট বোর্ড। আমরা চাই না তাদের এমন কিছু স্ক্যান্ডাল হোক তাদের নিয়ে, যে তাদের থানা পুলিশ করতে হয় এবং সেই এফেক্টটা গিয়ে যদি আমাদের ক্রিকেট টিমে পড়ে, এই ধরনের আমরা বরদাস্ত করতে পারবো না। বোনাস পয়েন্ট নিয়ে বিসিএল এর শিরোপার পথে উত্তরাঞ্চল। প্রথম রাউন্ডে মধ্যাঞ্চলকে হারালো ইনিংস ও 85 রানে। পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ড্র। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর জন্য জিমির নেতৃত্বে 18 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় সন্তুষ্ট FIH। প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষে 1-0 গোলের জয়। এবং আর কিছুক্ষণ পর লা লিগায় আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। FA কাপে ম্যান সিটি ও জার্মান কাপে লড়বে বায়ার্ন মিউনিখ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের আগে 2 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বোর্ড একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর ডি সয়সা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10:30টায়। 7 মার্চ গল টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা। তবে তার আগে শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে মুশফিক বাহিনী। সোমবার শ্রীলঙ্কায় পৌঁছে বাংলাদেশ। মঙ্গলবার বৃষ্টির কারণে অনুশীলনের সুযোগ পায়নি টাইগাররা। তবে প্রস্তুতি ম্যাচের আগের দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন সাকিব মুস্তাফিজরা। প্রস্তুতি ম্যাচ হওয়ায় বাংলাদেশ দলের 13 জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। উইকেটের ধরন দেখেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্টের স্কোয়াড নির্বাচন করা হবে, জানালেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া সাকিব, মিরাজ ও মুস্তাফিজকে একসঙ্গে পারফর্ম করতে দেখতেও মুখিয়ে আছেন তিনি। আর ভবিষ্যতে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পারফরম্যান্সের সাথে গুরুত্ব দেওয়া হবে ফিটনেসকেও। টেস্ট র্যাঙ্কিং এ টাইগারদের চেয়ে 2 ধাপ এগিয়ে লঙ্কানরা। তবুও দুদলের সাম্প্রতিক পারফরমেন্স আভাস দিচ্ছে জমজমাট এক লড়াইয়ের। ফিট কাটার মাস্টার মুস্তাফিজ আছেন, স্পিনে দারুণ করা মেহেদি মিরাজ, কিংবা ভারতের বিপক্ষে দাপুটে সেঞ্চুরিয়ান মুশফিকের ফর্ম। এ সবকিছুই দারুণ আশাবাদী করছে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনকে। জানালেন, উইকেট যেমনই হোক প্রস্তুত বাংলাদেশ। আমাদের এখনকার স্কোয়াডটা আসলে অনেক ব্যালেন্সড, তো আমরা আসলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হয়ে আমরা শ্রীলঙ্কা যাচ্ছি। কন্ডিশন যেরকমই থাক, একাদশ সেই হিসাবেই করার মতো স্কোয়াড কিন্তু এই প্লেয়ার কিন্তু এই স্কোয়াডে আছেন। যদি স্পিন ট্র্যাক হয়, আমরা 3 জন স্পিনার আমাদের হাতে আছেন। যদি সিম বোলিং ট্র্যাক হয়, সিমার আমরা নিয়ে যাচ্ছি। আর যদি ব্যাটিং ট্র্যাক হয়, আমাদের ব্যাটসম্যানদের হাতে আছে। মাত্রই পাকিস্তান সুপার লিগে ক্রিকেটের স্বল্প দৈর্ঘ্যের ফরম্যাটে খেলে এসেছেন দেশসেরা 3 ক্রিকেটার তামিম, সাকিব, মাহমুদুল্লাহ। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তাদের নেমে পড়তে হচ্ছে ক্রিকেটের দীর্ঘ পরিসরে। তবে বাশার মনে করেন টেস্টের পারফরমেন্সে এর কোনো প্রভাবই ফেলবে না। রিসেন্টলি ওরা টেস্ট ম্যাচ একটা খেলেছে, তো আমার মনে হয় এটা খুব একটা সমস্যা। 3 জনই প্রুভেন প্লেয়ার, ওদের অ্যাডজাস্ট করতে কিংবা অ্যাডাপ্ট করতে খুব বেশি সময় লাগবে না। নিউজিল্যান্ডের সফর থেকে ঘুরে ফিরে এসেছে ক্রিকেটারদের ফিটনেস সমস্যা। তাই তো ভবিষ্যতে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে পারফরমেন্সের সাথে সাথে ফিটনেসের ব্যাপারেও কোনো আপোষ করবে না বোর্ড। স্কোয়াড ডিক্লেয়ার করার আগে কে কতখানি ফিট সেটা খুব কাছাকাছি দেখেছি। ফিজিও ট্রেনারের সাথে বসেছি, কেউ ফিটনেস একটু ঘাটতি থাকলেও তাকে কিন্তু আমরা এবার রাখিনি। আশা খেলার মধ্যে কি যদি আনফিট হয়ে যায় সেটা আসলে কিছু করার নেই, দিস ইজ পার্ট অফ গেম। বাট সো ফার সো গুড, আমাদের এই টিমটা এখন সবাই ফিটনেসে কোনো সমস্যা নেই। সে সঙ্গে 100তম টেস্ট নিয়ে খুব বেশি রোমাঞ্চিত না হয়ে সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতেই ক্রিকেটারদের পরামর্শ দিলেন সাবেক এই অধিনায়ক। 100টা টেস্ট খেলে ফেলছি, ডেফিনেটলি অনেক বড় একটা মাইলস্টোন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। কোনো ক্রিকেটারের ব্যক্তিগত ঝামেলার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রতকর অবস্থায় পড়লে সেই ক্রিকেটারকে নিষিদ্ধ করা হবে। সময় সংবাদ এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আগে এ ব্যাপারে বোর্ড পরিচালকরা খেলোয়াড়দের সাথে বৈঠক করে কড়া সতর্কবার্তা দেন। এছাড়াও বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটারদের নির্দিষ্ট নীতিমালাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান জালাল ইউনুস। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে।
ক্রীড়াজগতে বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সর্বোচ্চ জায়গা জুড়ে ক্রিকেট। এই ক্রিকেটাররাই স্বপ্ন দেখান, তারাই লক্ষ কোটি মানুষের স্বপ্ন সারথি। কিন্তু আলোর নিচে যেন আঁধার। 2015 বিশ্বকাপের আগে পেসার রুবেল হোসেনের নারী কেলেঙ্কারির ঘটনা দেশের সীমানা ছাড়িয়ে সমালোচিত হয়। নারী ঘটিত ব্যাপারে সবচেয়ে বেশি সমালোচিত হন ক্রিকেটাররা। গেল বিপিএলে সাব্বির আলামিনের বিতর্কের রেশের পরপরই স্পিনার আরাফাত সানির কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়। এর মাঝে আরেক পেসার সাদাত রাজীব গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কারাগারে যান পর্যন্ত। ব্যাপারগুলোতে বেশ বিব্রত ক্রিকেট বোর্ড, তাই হুঁশিয়ারি ক্রিকেটারদের দিকে। আমরা চাই না তাদের এমন কিছু স্ক্যান্ডাল হোক তাদের নিয়ে, যে তাদের থানা পুলিশ করতে হয় এবং সেই এফেক্টটা গিয়ে যদি আমাদের ক্রিকেট টিমে পড়ে, এই ধরনের আমরা বরদাস্ত করতে পারবো না। এবং এটা আমরা জিরো টলারেন্স শো করি। কিছুদিন আগে সমস্ত ন্যাশনাল ক্রিকেটার দিনে বসা হয়েছিল, আমাদের বোর্ড ডাইরেক্টরও ছিল তাদের সাথে, এবং তাদের কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে তারা যাতে সতর্ক থাকে, তাদের সামাজিকভাবে চলাফেরার যে তারা করে থাকে বাইরে, সেদিকে যাতে তারা খেয়াল রাখে, এমনভাবে তারা যাতে কোনো কিছু ঘটনা না ঘটে যাতে তাদের ক্যারিয়ারে এফেক্ট হয়, ক্যারিয়ার ছাড়াও ক্রিকেট বোর্ড বা ক্রিকেট দলের প্রতি এফেক্ট হয়। জাতীয় দলের ক্রিকেটাররা দেশের অনেক তরুণ ও উঠতি ক্রিকেটারের আদর্শ, তাই ব্যক্তিগত জীবনে ক্রিকেটারদের সচেতন থাকার পরামর্শ এই বোর্ড পরিচালকের। তাদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের লোকরা, তারা আমাদের এখন ক্রিকেটাররা তাদের কাছে এক একজন আইডল, ইয়াংস্টাররা তাদের ফলো করে। আমরা চাই না তাদের এমন কিছু স্ক্যান্ডাল হোক তাদের নিয়ে। ব্যাপারটা প্রাইভেট, এরপর আর কেউ বাঁচাইতে পারবো না, ডাইরেক্ট বাইঙ্গে দেবো। এছাড়াও সম্প্রতি সময়ে বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নেওয়া ক্রিকেটারদের ভাষা ব্যবহারেও বেশ সমালোচিত হয়ে আসছে, তাই বোর্ড এই ব্যাপারে নিচ্ছে উদ্যোগ। অ্যাডের ব্যাপারে একটা পলিসি তৈরি হচ্ছে যে কি ধরনের অ্যাড তারা করতে পারে। হ্যাঁ, এটা মার্জনীয় হতে হবে। অ্যাডটা করার সময় দেখতে হবে আমি এটাতে কোনো সোশ্যালি এফেক্ট হচ্ছে কিনা। জানা গেছে খুব শীঘ্রই ক্রিকেটারদের বিজ্ঞাপনের নীতিমালা চূড়ান্ত করবে ক্রিকেট বোর্ড। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। টাইগার পেসার মোহাম্মদ শহীদের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। অস্ট্রেলিয়ায় শল্য চিকিৎসক ডেভিড ইয়াং এর তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলাম। তবে পুরোপুরি ফিট হয়ে শহীদের ক্রিকেটে ফিরতে আরো অন্তত 6 মাস সময় লাগবে। বিপিএল এর গেল আসরে ইনজুরিতে পড়েন বাংলাদেশ টেস্ট দলের পেসার মোহাম্মদ শহীদ। গত 22 তারিখে ওর অপারেশন হয়ে গেছে, ফেব্রুয়ারি 22 তারিখে। অপারেশনের পরপরই ও হসপিটাল থেকে ও রিলিজ পেয়ে গেছে। তো ওখানকার বাংলাদেশে হাই কমিশনের আন্ডারে ওকে অলরেডি রাখা হয়েছে। খুব সম্ভবত যদি আগামীকালকে দেখানোর পরপরই হয়তো ওকে দেশে আসা লাগতে পারে, কারণ হচ্ছে ওর যতটুকু আমরা এ পর্যন্ত জানছি তাতে করে ওর আল্লাহ রহমতে অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে। যেহেতু ও অলরেডি ইনজুরির পরে বেশ কিছুদিন রিহেব করে তারপরে গেছে, যার জন্য হচ্ছে ওর মাসলের পাওয়ার প্লাস ওইগুলি বেটার কন্ডিশনে ছিল। তো ডক্টর নাকি ওকে সাজেস্ট করছে যে যতটুকু সময় লাগার কথা তার থেকে হয়তো আর্লিতেই ও রিকভার করে ফিরতে পারবে আবার। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। প্রত্যাশিত জয় নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল উত্তরাঞ্চল। মধ্যাঞ্চলকে ইনিংস ও 85 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জহুরুল ইসলাম অমিত দল। ফলে বোনাস পয়েন্ট সহ তাদের সংগ্রহ এখন 19 পয়েন্ট। তবে হার এড়িয়েছে ছন্দে থাকা দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলের রানের পাহাড় চাপা পড়লেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে ড্র করেছে আব্দুর রাজ্জাক, তুষার ইমরানরা। চতুর্থ রাউন্ড শেষে এমনটা হয়তো ভাবেননি তুষার ইমরানরা। রানের ঘোড়া ছোটানো দলটি পয়েন্ট টেবিলে 2-এ ছিল ঠিক, কিন্তু শীর্ষে থাকা উত্তরাঞ্চলের সমান 12 পয়েন্ট নিয়ে শিরোপার শক্ত দাবি তুলেছিল দক্ষিণাঞ্চল। তবে এক রাউন্ড যেতেই যে টেবিলের চিত্র এভাবে বদলে যাবে তা নিশ্চিতভাবেই কাম্য ছিল না তাদের। পঞ্চম রাউন্ডে উত্তরাঞ্চল শুধু জয়ই না, বাগিয়ে নিয়েছে বোনাস পয়েন্টও, আর বিপরীতে ড্র করে পথ হারিয়েছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছিল আগের দিনই। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের 181 রানের জবাবে নাইম ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও ধীমান ঘোষের সেঞ্চুরিতে 537 রানের যে পাহাড় গড়েছিল তারা, তাতে ঠিকমতো চড়তেই পারেনি মধ্যাঞ্চল। তৃতীয় দিনেই 229 রান তুলতে 8 উইকেট হারায় তারা। আর চতুর্থ দিন ইনিংসটা স্থায়ী হয়েছে মাত্র 12 ওভার। তানভীর হায়দারের 51 ও মোহাম্মদ শরীফের অপরাজিত 45 রানের পরও 271 রানে থামতে হয় তাদের। আলাউদ্দিন বাবু 4টি ও সানজামুল ইসলাম 3টি উইকেট তুলে পাক্কা 7 পয়েন্ট নিয়ে শিরোপার পথ অনেকটা সুগম করেন। তবে নাইম নাসিররা যখন শিরোপা স্বপ্নে বিভোর, রাজ্জাক তুষাররা তখন নিজেদের অভাগা ভাবতেই পারেন। আগের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে অনেকটা এগিয়ে থেকেও ড্র নিয়ে ফিরতে হয় তাদের। সে ম্যাচটি জিতলে এখন হয়তো অন্যরকম হতো দৃশ্যপট। তারপরও পঞ্চম রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে ড্রতেও হাফ ছেড়ে বেঁচেছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে তাদের 296 রানের জবাবে 523 রান করে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 29 রানে তৃতীয় দিন শেষ করে দক্ষিণাঞ্চল। জয় হারে ম্যাচের মীমাংসা হতে হলে অতি নাটকীয়ই কিছু
কিছু দরকার ছিল, তবে ড্রকেই মানা হচ্ছিল স্বাভাবিক। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ম্যাচ বাঁচাতে চতুর্থ দিনে অনেকটাই মন্থর ব্যাটিং করেছে দক্ষিণাঞ্চল। দলীয় 53 ও ব্যক্তিগত 35 রানে বিজয় ফিরলে ইমরুলও টিকতে পারেননি বেশিক্ষণ। মাঝে ফজলে মাহমুদের 36, তুষার ইমরানের 31, শাহরিয়ার নাফিসের 36 ও মিথুনের অপরাজিত 29 রানে দিন শেষে 5 উইকেটে 198 রান তোলার পাশাপাশি 1 পয়েন্ট সংগ্রহ করে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষে 19 পয়েন্ট নিয়ে বিসিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে উত্তরাঞ্চল, আর মাত্র 9 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মধ্যাঞ্চল। আসরের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা উত্তরাঞ্চল ধরে রেখেছে তাদের অবস্থান। জুনায়েদ সিদ্দিকী, নাঈম ইসলাম কিংবা নাসির হোসেনদের নিয়ে গড়া দলটি এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। মধ্যাঞ্চলকে ইনিংস ও 85 রানের বিশাল ব্যবধানে পরাজয় সহ 2 জয় এবং 3 ড্রয়ে মোট 19 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাই জহুরুল ইসলামের দল। এরপরেই আছে তারকা খচিত দক্ষিণাঞ্চল। ব্যাটিংয়ে এনামুল বিজয়, ইমরুল কায়েস, তুষার ইমরান, শাহরিয়ার নাফিসরা আর বোলিংয়ে আব্দুর রাজ্জাক, আলামিনরা থাকার পরও 5 ম্যাচে 1 জয় আর 4 ড্রয়ে মোট 13 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে তারা। এদিকে অলোক কাপালের নেতৃত্বাধীন পূর্বাঞ্চলের নেই বড় কোনো নাম। প্রত্যাশিতভাবেই 1 জয় 2 হার আর 2 জয়ে 12 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে দলটি। আর মোশাররফ হোসেনের মধ্যাঞ্চল মাত্র 1টি জয়ের বিপরীতে হেরেছে 3টি ম্যাচে, ফলে মাত্র 9 পয়েন্ট নিয়ে তারা আছে একেবারে তলানিতে। ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সিরিজে বাংলাদেশকে কেমন নিরাপত্তা দেওয়া হবে তার ধারণা নিতে পিএসএল এর ফাইনালে বিসিবির নিরাপত্তা প্রতিনিধি দলকেও ডেকে পাঠিয়েছে পিসিবি। এমন খবর প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর শীর্ষ কোনো টেস্ট দল দেশটি সফর করেনি। মাঝে 2015-তে 3টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল জিম্বাবুয়ে। এরপর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সিরিজ খেলতে রাজি করালেও শেষ পর্যন্ত আবারও সন্ত্রাসী হামলার কারণে তার আলোর মুখ দেখেনি। সবশেষ 2008 সালে পাকিস্তান সফর করেছিল টাইগাররা। এরপর পাকিস্তান 3 বার বাংলাদেশ সফর করেছে। এ কারণেই বাংলাদেশকে নিয়ে পিসিবি বেশ আগ্রহী। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। সেখানে আরো জানানো হয়, বাংলাদেশ ছাড়াও আরো 5 থেকে 6টি দেশের নিরাপত্তা প্রতিনিধিও উপস্থিত থাকবেন লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল এর ফাইনালে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর এবারের আসরে প্লেয়ার ড্রাফটে আছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। তবে সিপিএল এ তারা দল পাবেন কিনা তা জানা যাবে 10 মার্চের নিলামে। প্লেয়ার ড্রাফটে এবারে রয়েছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও এনামুল বিজয়ের নাম। এর আগে আইপিএলে এই 4 জনের নাম উঠলেও কোনো দলেই জায়গা পাননি তারা। তবে সেন্ট লুসিয়া জুকসের হয়ে সিপিএল এ খেলার অভিজ্ঞতা আছে তামিমের। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস ধরে রেখেছে এই টাইগার অলরাউন্ডারকে। ফলে এবারও সেই একই দলের হয়ে নৈপুণ্য দেখাবেন সাকিব। 10 মার্চ নিলামে ভাগ্য নির্ধারণ হবে সাকিব বাদে বাকি 4 টাইগার ক্রিকেটারের, যেখানে রয়েছেন 258 জন অন্যান্য দেশের খেলোয়াড়। 1 আগস্ট থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের 9 তারিখ শেষ হবে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসর। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর 3 ম্যাচের শেষ প্রস্তুতি ম্যাচে ঘানাকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। ম্যাচ শেষে অবশ্য প্রস্তুতি ম্যাচ কম খেলার আক্ষেপ ছিল লাল সবুজদের কোচ অলিভার কার্টসের কণ্ঠে। অন্যদিকে পেনাল্টি কর্নারকে কাজে লাগানোর দুর্বলতার কথা স্বীকার করার পাশাপাশি টুর্নামেন্টের আগে তা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য খেলোয়াড় চয়ন। প্রথম ম্যাচে 2-0 গোলে হার, দ্বিতীয় ম্যাচে 2-2 গোলে ড্র। পারফরমেন্সের ধারাবাহিকতা বিবেচনা করলে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর আগে ঘানার বিপক্ষে তৃতীয় প্রস্তুতি ম্যাচে জয়টা ছিল একেবারেই অনুমেয়। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঘানার বিপক্ষে এদিন শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। যদিও দলের সেরা তারকা রাসেল মাহমুদ জিমি এদিন বিশ্রামে ছিলেন। প্রথম কোয়ার্টারই ফলাফলটা হাতে নাতে পেয়ে যায় অলিভারের শিষ্যরা। পেনাল্টি কর্নার থেকে ম্যাচের 11 মিনিটে গোল করে দলকে লিড এনে দেন দেশ সেরা পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। এরপর গোলের জন্য বাকি 3 কোয়ার্টারই চাতক পাখির মতো প্রতিপক্ষ আফ্রিকান দেশ ঘানার রক্ষণ সীমানায় আঘাত এনেছে মিলন কৌশিকরা, কিন্তু কাঙ্ক্ষিত সেই গোল আর আসেনি। ম্যাচে মোট 4টি পেনাল্টি কর্নার থেকে কাজে এসেছে মাত্র 1টি, আর এই 3 প্রস্তুতি ম্যাচে মোট 13টি পেনাল্টি কর্নার থেকে মাত্র 2টিকে কাজে লাগানো গেছে। এই দুর্বলতার কথা স্বীকার করে তা দূর করার জন্য আত্মবিশ্বাসী দলের পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মামুনুর রহমান চয়ন। বিকেএসপি থেকে প্র্যাকটিস শুরু করেছে, মাঠটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে আসছি, তো অ্যাডজাস্ট হইতেছে আস্তে আস্তে। এই 13টা পিসি দেখা গেছে যে 5-6টা আমাদের রিসিভ হয় নাই,
তো ওটার উপরে আমরা কাজ করতেছি, আশা করি যে নেক্সট যে 2 দিন বলছে কোচ কাজ করবে, আমরা আশা করি যেটা অ্যাডজাস্ট করে ফেলবো আর কি। অন্যদিকে অপর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেললেও আসন্ন টুর্নামেন্টের জন্য বেশ সাবধানী বাংলাদেশের কোচ। আসলে আরো প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো, তবে ছেলেরা কিছুটা হলেও নিজেদের গুছিয়ে নিয়েছে। আমাদের পুলে মালয়েশিয়া প্রতিপক্ষ হিসেবে ঘানার তুলনায় অনেক শক্তিশালী। আমি ছেলেদের নিয়ে আশাবাদী, সেমিফাইনালটাই আগে নিশ্চিত করতে চাই। চীন ও ঘানার ম্যাচ দিয়ে আগামী শনিবার ঢাকায় শুরু হবে 8 জাতির অংশগ্রহণে ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর জন্য রাসেল মাহমুদ জিমিকে অধিনায়ক করে 18 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দলে জায়গা হয়নি পুস্কর খিসা মিমো এবং হাসান জুবাইর নিলয়ের। দলের অন্য সদস্যরা হলেন অসীম, জাহিদ, চয়ন, খোরশেদ, আশরাফুল, সিটুল, রেজাউল, পিন্টু, সারোয়ার, রানা, নাইম, কৃষ্ণকুমার, মাহবুব, আরশাদ, মিলন, সারোয়ার ও রোমান। চীন ও ঘানার ম্যাচ দিয়ে আসছে শনিবার ঢাকায় শুরু হবে 8 জাতির অংশগ্রহণে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2। এর আগে ঘানার বিপক্ষে 3টি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে 2-1 গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে 2-2 গোলে ড্র ও তৃতীয় ম্যাচে 1-0 গোলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ দল। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 কে সামনে রেখে এখনো পুরোপুরি প্রস্তুত মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। বাংলাদেশ ও বিদেশি 7টি দলের নিরাপত্তা, আবাসন, যাতায়াত সব ব্যবস্থাই চূড়ান্ত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বুধবার ফেডারেশনের কনফারেন্স রুমে বিষয়টি নিশ্চিত করেন কর্মকর্তারা। অন্যদিকে আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH এর প্রতিনিধি ও নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশে এসে এই টুর্নামেন্টের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশের হকির ইতিহাসে অন্যতম বড় আয়োজন, যে টুর্নামেন্টের ব্যবস্থাপনার ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুটি ঘুরে ফিরে বারবার চলে আসছে আলোচনার টেবিলে। মাঠের মাঝখানেও FIH প্রতিনিধি ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে ব্যস্ত বাংলাদেশের হকি ফেডারেশনের নিয়ন্ত্রকরা। যদিও ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 কে সামনে রেখে ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে কিছুটা অব্যবস্থাপনা তো ছিলই। বাংলাদেশের হকির ইতিহাসে আয়োজিত সবচেয়ে বড় এই টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনের জন্য অলিম্পিক ভবন কিংবা ক্রীড়া পরিষদের বড় কনফারেন্স রুম চেয়েও পাননি ফেডারেশনের কর্মকর্তারা। তাই নিজেদের ছোট কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের একেবারে গাদাগাদি অবস্থা। তাদের পাশাপাশি অনেক অতিথিও বসার জায়গা না পেয়ে রয়েছেন দাঁড়িয়ে। এসব ছোটখাটো অব্যবস্থাপনাকে ছাপিয়ে ওই একই প্রশ্ন, নিরাপত্তা ইস্যু। 16টি সিসিটিভি ক্যামেরা থাকবে স্টেডিয়ামের প্রবেশ মুখ সহ বিভিন্ন জায়গায়। আর্চওয়ে সহ বিদেশি দলগুলোর হোটেল এবং মাঠে আসা যাওয়ার ক্ষেত্রে সবসময়ই থাকবে আইন শৃঙ্খলার রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যরা। প্রত্যেকটা গেটে আমরা একটা এখানে আর্চওয়ে গেট বসাচ্ছি, মেটাল ডিটেক্টর থাকবে, এখানে আমাদের স্কাউটের ছেলেরা থাকবে, পুলিশের লোক থাকবে, যারা প্রত্যেকটা দর্শককে এখানে 100% চেক করে তাদেরকে মাঠে ঢুকানো হবে। এবং প্রত্যেকটা পার্কিং জোন থেকে আরম্ভ করে এখানে প্রায় 16টা সিসিটিভি ক্যামেরা অলরেডি লাগানো রয়েছে। বাংলাদেশের এই টুর্নামেন্টকে ঘিরে নিরাপত্তা পর্যবেক্ষণে আসা FIH প্রতিনিধি ও নিরাপত্তা কর্মকর্তারাও নিজেদের কণ্ঠে তুললেন সন্তুষ্টির সুর। আসলে এখানে এসে আমার ভালো লাগছে। আগামী এশিয়া কাপ এখানে অনুষ্ঠিত হবে, সে আয়োজন উপলক্ষে এখানকার পুরো ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতেই আমি এখানে এসেছি। এখন পর্যন্ত আমি সার্বিক ব্যবস্থাপনায় পুরোপুরি সন্তুষ্ট। যদি এখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠে তাহলে আমরা কিভাবে এখানে এলাম? আমি ব্যবস্থাপনার সবগুলো দিকই ঘুরে ফিরে দেখেছি, আমার খুব ভালো লাগছে। সত্যিকার অর্থেই দারুণ পরিবেশ। 1 কোটি টাকা বাজেটের এই আয়োজনে পুরো অর্থটাই পৃষ্ঠপোষক বাবদ আসবে বলে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। ইতালিয়ান কাপে নাপোলিকে হারিয়ে ফাইনালের পথে জুভেন্টাস। লা লিগায় এইবারের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ। বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টের খবর। বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের 7ম আসর, যেখান থেকে সেরা ফুটবলারদের বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। এদিকে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পেরে রোমাঞ্চিত অংশগ্রহণকারীরা। সবার লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়নশিপ জেতা।
বঙ্গবন্ধু বঙ্গমাতা টুর্নামেন্টটি হতে পারে ফুটবল দুনিয়ার বিস্ময়ের এক নাম। 68,000 বিদ্যালয় থেকে প্রায় 22 লক্ষ ফুটবলারদের অংশগ্রহণে এত বড় টুর্নামেন্ট আয়োজনের দ্বিতীয় নজির নেই বিশ্বের কোনো প্রান্তেই। অথচ দুঃখজনক ব্যাপার হলো গেল 6 বছর ধরে এই আসরটি নিয়মিত হলেও এখান থেকে কোনো ফুটবলার বের করে আনতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টটির প্রাথমিক কার্যক্রম চলে গণশিক্ষা অধিদপ্তরের অধীনে। চূড়ান্ত পর্বে এসে এখানে সম্পৃক্ত হয় বাফুফে, যা এতদিন বলতে গেলে ছিল শুধুমাত্র কাগজে কলমেই। তবে এবার টুর্নামেন্টে সরাসরি যুক্ত হচ্ছে ফেডারেশন, পরিকল্পনা করছে বাছাইকৃতদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের। আরো আর্লি লেভেলে কিভাবে বেস্ট প্লেয়ার ফাইন্ড আউট করা যায় সেই বিষয়ে আমরা তাদের সাথে কাজ করব এবং প্রতিভাবান এবং বেস্ট প্লেয়ার যারা বের হয়ে আসবে তাদেরকে মন্ত্রণালয়ের অর্থায়নে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আরো কিভাবে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা ফাইনাল ম্যাচের পরেই কাজ শুরু করব এবং ভবিষ্যতে আমরা এই টুর্নামেন্ট থেকে বাৎসরিকভাবে নিয়মিত হারে ট্যালেন্টেড প্লেয়ার খুঁজে আনবো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে 4টি দল। নারী বিভাগে ময়মনসিংহের কলসিন্দুর জায়গা করতে না পারলেও ছেলেদের বিভাগে আশাহত করেনি সিলেটের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে সবারই লক্ষ্য চেষ্টার সবটুকু উজাড় করে শিরোপা জেতা। পরিশ্রম করে আমরা এখানে আছি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যখন কালকে চ্যাম্পিয়ন হতে পারি, ধাপে ধাপে পরীক্ষা দিয়ে এসে আমরা এখন জাতীয় পর্যায়ে এসে ফাইনালে উঠছি। আমরা টিভিতে দেখতাম জাতীয় স্টেডিয়াম, এখন আমরা খেলতে পেরেছি জাতীয় স্টেডিয়ামে। এটা আমাদের গর্ব, কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমরা চ্যাম্পিয়ন হয়ে ইনশাআল্লাহ মাঠ থেকে বিদায় নেব। টুর্নামেন্টটি বড় পরিসরের বলেই কিনা অব্যবস্থাপনাও ছিল লক্ষণীয়। ফুটবলারদের বয়স লুকোনো সহ পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব ছিল চোখে পড়ার মতো। তবে ঊর্ধ্বতন মহল থেকে বরাবরের মতোই আশ্বাস মিলল, ভুলের পুনরাবৃত্তি হবে না পরের বার। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবল লা লিগার খবর। আজ রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা, আর জিদানের দলকে পেছনে ফেলে শীর্ষে ওঠার মিশন বার্সেলোনার। ন্যু ক্যাম্পে রাত 12:30টায় কাতালানদের প্রতিপক্ষ স্পোর্টিং গিজন। অন্যদিকে সান্তিয়াগো বার্নাবুতে রাত 2:30টায় লা পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। লা লিগায় চলছে পয়েন্ট টেবিলের ইঁদুর দৌড়। আধিপত্য বিস্তারের এক অলিখিত স্নায়ুর লড়াইয়ে নিত্যই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। ক্ষণে ক্ষণে রং বদলানো পয়েন্ট টেবিলে আজ আবারও উত্তেজনা ছড়াতে মাঠে নামছে স্প্যানিশ লিগের শিরোপার দুই দাবিদার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বার্সাকে হটিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থেকেই আবারও রাজত্ব দখলে স্পোর্টিং গিজনকে আতিথ্য দিবে এনরিকের দল। 24 ম্যাচে 4 জয় আর 15 হারেই বলে দেয় বার্সার বিপক্ষে আজ আবারও কতটা দুঃসহ দিন অপেক্ষা করছে গিজনের। প্রতি মুহূর্তে অবনমনের সংখ্যায় দিন কাটছে রুবি শিষ্যদের। তাই এ ম্যাচে তাদের বিপক্ষে বড় জয়ের জন্য মুখিয়ে আছে বার্সেলোনা। পিএসজির কাছে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর এখন লিগ শিরোপা আঁকড়ে ধরতে চাইছে কাতালান শিবির। তবে প্রতিবারই যাত্রাপথে কাটা হয়ে ফুটছে রিয়াল। তাই প্রতিপক্ষ দুর্বল গিজন হলেও বেশ সতর্ক বার্সেলোনা। ইনজুরি কারণে বার্সেলোনার হয়ে এই ম্যাচে খেলতে পারবেন না জেরেমি ম্যাথিউ। পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েছেন অ্যালেক্স ভিদাল। তবে ফিরবেন মার্চেরানো। গিজন শিবিরও রক্ষণভাগে ইনজুরি মিছিলে সামিল হয়েছেন হোর্হে মেয়ার, ড্যানি এনডিডি ও জিন সেলভিয়ান। তাই বার্সাকে সামাল দিতে কঠিন পথই পাড়ি দিতে হবে তাদের। সব ধরনের প্রতিযোগিতায় দু দলের শেষ 11 ম্যাচের মধ্যে 10টিতেই গিজনকে হারিয়েছে বার্সেলোনা। বার্সার ম্যাচের কয়েক ঘন্টা পরই সান্তিয়াগো বার্নাবুতে লা পালমাসকে আতিথ্য দিবে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের রেশ কাটিয়ে শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ছন্দে ফিরেছে মাদ্রিদিস্তান শিবির। প্রতিপক্ষ লা পালমাস শেষ 5 ম্যাচের একটিতেও জয় পায়নি। তাই নিজেদের মাঠে তাদের হারাতে খুব একটা কষ্ট করতে হবে না রিয়ালকে। 23 ম্যাচ শেষে 55 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিদানের দল। সিংহাসন ধরে রাখতে এ ম্যাচে লা পালমাসকে কোনো ছাড় দিবে না রোনালদোরা। ইনজুরি কারণে রিয়ালের হয়ে খেলতে পারবেন না রাফায়েল ভারানে ও ড্যানিলো। ছোট কিছু সমস্যা থাকলেও এই ম্যাচে খেলবেন গ্যারেথ বেল। শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও অতিথিদের চেয়ে বেশ এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপিয়ান ফুটবলের আরো খবর। এফএ কাপের লড়াইয়ে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হাডার্সফিল্ড টাউন। অন্যদিকে জার্মান কাপের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে শালকে। ম্যাচ দুটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2:45টায়। এফএ কাপে পচা শামুকে পা কাটাই যেন নিয়তি ম্যানচেস্টার সিটির। নিচুসারির দলের বিপক্ষে সবশেষ 4 ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে গার্দিওলা বাহিনী। এই যেমন ইংলিশ লিগের দ্বিতীয় সারির দল হাডার্সফিল্ডের বিপক্ষে গেল সপ্তাহেই গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা।
এমন পরিসংখ্যানের বিপক্ষে সিটিজেনদের আছেন পেপ গার্দিওলা নামক মন্ত্র, যে মন্ত্র কখনোই হার মানেনি নিচু সারির কোনো দলের কাছে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে হেরে কোনো প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার রেকর্ড নেই গার্দিওলার। এফএ কাপে আবারও লড়াইয়ে নামছে ম্যানচেস্টার সিটি এবং হাডার্সফিল্ড। কাগজে কলমে অনেকটাই দুর্বল হাডার্সের সাম্প্রতিক পরিসংখ্যানে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই থাকছে না গার্দিওলা বাহিনীর জন্য। নিজেদের শেষ 18 ম্যাচের মাত্র একটিতে হেরেছে হাডার্সরা। এছাড়া সিটির মাঠে ইতিহাদেই শেষ দুইবারের দেখায় দুইবারই সিটিজেনদের হারিয়েছে দ্য টেরিয়ার্সরা। মুখোমুখি লড়াইয়ে দুই দলের শেষ 3টি ম্যাচের 2টিতে হয়েছে গোলশূন্য ড্র। এসবই আত্মবিশ্বাস যোগাচ্ছে ডেভিড ওয়াগনার শিষ্যদেরকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না দুই দল। ইনজুরির কারণে গার্দিওলা পাচ্ছেন না ভিনসেন্ট কম্পানিকে, আর হাডার্স পাচ্ছে না নাহকি ওয়েলসকে। তবু 1922 সালের এফএ কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি জমজমাট লড়াইয়ের আভাস মিলছে ইতিহাদে। অন্যদিকে জার্মান কাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে শালকে 04। গেল ম্যাচে হ্যামবার্গারকে 8-0 উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাভারিয়ানরা, আর গেল ম্যাচে হফেনহেইমের সঙ্গে 1-1 গোলে ড্র করে বিপদে শালকে। মৌসুমের শুরুতে যে ছন্দে ছিল বায়ার্ন, শেষ দিকে এসে সেটি অনেকটাই হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা। নিজেদের স্বাভাবিক ছন্দে নেই ডেভিড আলাবা ও থমাস মুলাররা। দুঃসংবাদ হচ্ছে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই তুরুপের তাস জেরেমি বয়েটং ও রেনেতো সানচেজকে পাচ্ছেন না আনচেলত্তি। গেল ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ড্র করেছে দল দুটি। মুখোমুখি সবশেষ 5 ম্যাচের 3টিতে অবশ্য জিতেছে বাভারিয়ানরা। শালকের অর্জন 2টি ড্র। তারপরও নিজেদের শেষ 5 ম্যাচে বাভারিয়ানদের পাশাপাশি অপরাজিত থাকা শালকেও সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোনো ছাড় দেবে না, সেটি বলাই বাহুল্য। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্লাব ফুটবলের আরো খবর। সেমিফাইনালের প্রথম লেগে নাপোলির বিপক্ষে দারুণ জয় পেয়েছে জুভেন্টাস। 3-1 গোলের জয়ে ইতালিয়ান কাপের ফাইনালের পথে এগিয়ে গেল অ্যালেগ্রির শিষ্যরা। এদিকে লা লিগায় এইবারের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ। সিরিয়ায় একের পর এক জয়ে উঠছে ইউভেন্টাস। 26 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে শিরোপা প্রায় নিশ্চিত তুরিনের ওল্ড লেডিদের। অ্যালেগ্রির দলের প্রতাপের কাছে অসহায় প্রায় সবাই। ইতালিয়ান কাপেও ধীরে ধীরে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে ইউভেন্টাস। ইউভেন্টাস স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগ, প্রতিপক্ষ আরেক জায়ান্ট নাপোলি। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল অ্যালেগ্রির শিষ্যদের। তবে প্রথমার্ধে হিগুইন দিবালাদের আক্রমণগুলো রুখে দিয়ে উল্টো 36 মিনিটে ক্যালেহানের গোলে লিড নেয় নাপোলি। এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরেই 23 বছর বয়সী আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালার পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে ইউভেন্টাস। আনন্দে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকরা। 64 মিনিটে ইউভেন্টাসকে 2-1 গোলে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েন। চিয়েলিনির পাসে গোল করেন এই আর্জেন্টাইন। এর মাত্র 5 মিনিট পর আবারও পেনাল্টি পায় ইউভেন্টাস, আর তাতে গোল করতে ভুল করেননি দিবালা। 3-1 এগিয়ে যায় ইউভেন্টাস। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি নাপোলি। ফলে জয়ের উল্লাসে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা। এদিকে লা লিগায় এইবার ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচে শুরু থেকেই সমানে সমান লড়াই করেছে দুদল। 25 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে সোসিয়েদাদ। এ ম্যাচেও শুরুতে লিড নেয় তারা। ম্যাচের 14 মিনিটে হুয়ানমির গোলে লিড পায় সোসিয়েদাদ। আনন্দ ছড়িয়ে পড়ে স্বাগতিক শিবিরে। তবে আনন্দটা দীর্ঘ হতে দেননি গঞ্জালো এসকালেন্তা। আর্জেন্টাইন এ মিডফিল্ডারের গোলে 26 মিনিটে সমতায় ফেরে এইবার। 67 মিনিটে মেক্সিকান ফরওয়ার্ড কার্লোস ভেলা গোল করে এগিয়ে দেন সোসিয়েদাদকে। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে স্বাগতিকদের হতাশ করে 2-2 গোলে সমতা আনেন এইবারের পেদ্রো লিও। আর তাতেই পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুদল। পারভিন আক্তার, সময় সংবাদ। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ ওয়ানডে সিরিজের 4র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ডুপ্লেসি ও ডি ভিলিয়ার্সের 50-তে 279 রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে গাপটিলের অপরাজিত 180 রানে মাত্র 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। এর ফলে 5 ম্যাচ সিরিজে 2-2 সমতায় ফিরল কিউইরা। হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। দিনের 3য় বলে ডিকক সাজঘরে ফেরেন ব্যক্তিগত 0 রানে। এরপর আরেক ওপেনার হাসিব আমরার সঙ্গে 66 রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ডুপ্লেসি। ব্যক্তিগত 40 রানে আমলা ফিরে যাওয়ার পর ডুমিনি ফেরেন ব্যক্তিগত 25 রানে। এরপর মিলারও ফেরেন মাত্র 1 রান করে। তবে এক প্রান্ত আগলে ডিভিলিয়ার্সের 59 বলে 72 রানের ইনিংস, আর শেষ দিকে পার্নেলের 29 রানের ঝড়ো ইনিংসে 279 রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র 5 রানেই ফিরে যান ব্রাউনলি। 21 রানে ফিরে যান অধিনায়ক কেন উইলিয়ামসনও। তবে এক প্রান্তে প্রোটিয়া বোলারদের শাসাতে থাকেন মার্টিন গাপটিল। রস টেইলরের সঙ্গে 180 রানের পার্টনারশিপ গড়ার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের 12তম সেঞ্চুরি। 138 বলে তার অপরাজিত 180 রানের দানবীয় ইনিংসে 5 ওভার ও 7 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে ব্ল্যাক ক্যাপসরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনে টেস্টে বাজে উইকেট প্রস্তুতের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নোটিশ দিয়েছে আইসিসি। পরবর্তী টেস্টগুলোর জন্য এমন উইকেট না তৈরির জন্য ভারতকে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 2 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয় নোটিশের। তাদের দেয়া জবাব পর্যবেক্ষণ করবেন ক্রিকেট জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস ও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। সন্তোষজনক জবাব দিতে না পারলে $15,000 জরিমানাও করা হতে পারে বিসিসিআইকে। পাশাপাশি সতর্কতা ও নির্দেশনা জারি করা হতে পারে তাদের বিরুদ্ধে। পুনেতে প্রথম টেস্টের জন্য ভারতীয় স্পিনারদের কথা মাথায় রেখে ঘূর্ণি উইকেট তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ফাঁদে নিজেরাই কুপকাত হয়েছে বিরাট কোহলির দল। 333 রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে তাদের। আর এই উইকেটই দারুণ এক সেঞ্চুরি করেছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনালে অংশ নিতে লাহোরে যাচ্ছেন না কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটাররা। ইতিমধ্যেই দলটির বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। পিএসএল এর ফাইনাল ম্যাচটি লাহোরে আয়োজন করার ঘোষণা আসার পর থেকে ম্যাচটি নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা কল্পনা। কিছুদিন আগেও পাকিস্তানে সন্ত্রাসী হামলার কারণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আশঙ্কা। তবে নানা চাপ সত্ত্বেও সিদ্ধান্ত থেকে সরে আসেনি পিসিবি। ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু লাহোরে ফাইনালে অংশ নিতে রাজি হচ্ছেন না দলের অধিকাংশ বিদেশি ক্রিকেটার। কেভিন পিটারসন, লুক রাইট ও টাইমল মিলস টুইটারে লাহোরে না যাওয়ার ঘোষণাও দিয়েছেন। নাথান ম্যাককালামও না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রিলি রুশো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি। এর আগে বিদেশি ক্রিকেটারদের লাহোরে ফাইনালে অংশ নিশ্চিত করতে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি ও মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব করে পিসিবি। বৃহস্পতিবার শুরু হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ 2017। দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ ক্র্যাকো। ব্যাডমিন্টন খেলাকে আরো জনপ্রিয় করতেই বড় পরিসরে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নিবে 32টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে 8 দিন ব্যাপী চলবে এই টুর্নামেন্ট। উপলক্ষে রাজধানীর প্রাণ আরএফএল সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টেস্ট সিরিজের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। উইকেট দেখেই নির্ধারিত হবে টাইগারদের প্রথম টেস্ট স্কোয়াড। ব্যক্তিগত ঝামেলায় বিসিবি বিব্রত হলে নিষিদ্ধ হবেন অভিযুক্ত ক্রিকেটার। বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রেও নীতিমালা চূড়ান্ত করছে ক্রিকেট বোর্ড। আমরা চাই না তাদের এমন কিছু স্ক্যান্ডাল হোক তাদের নিয়ে, যে তাদের থানা পুলিশ করতে হয় এবং সেই এফেক্টটা গিয়ে যদি আমাদের ক্রিকেট টিমে পড়ে, এই ধরনের আমরা বরদাস্ত করতে পারবো না। বোনাস পয়েন্ট নিয়ে বিসিএল এর শিরোপার পথে উত্তরাঞ্চল। পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চলকে হারালো ইনিংস ও 85 রানে। পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলের ড্র। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড 2 এর জন্য জিমির নেতৃত্বে 18 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় সন্তুষ্ট এফআইএইচ। প্রস্তুতি ম্যাচে ঘানার বিপক্ষে 1-0 গোলের জয়। এবং আর কিছুক্ষণ পর লা লিগায় আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এফএ কাপে ম্যান সিটি ও জার্মান কাপে লড়বে বায়ার্ন মিউনিখ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।